কিন্তু এই ফেটার্নিটির একটা খুব বড় সমস্যা ছিল, যে সমস্যার মধ্যে দিয়ে দুজনকে যেতে হচ্ছে। আমি সন্তুকে দিয়ে শুরু করতে চাই। খুব কঠিন সময় ছিল সে সময়, যে সময় রাত দুপুরে লকআপে একের পর এক বিভিন্ন জায়গা থেকে ফেটার্নিটির অনেকের কাছ থেকে অনেক রকম চোখা চোখা বান। 2024 জানুয়ারির কথা বলছে অতনু। সবকিছুই মনে আছে এবং গোটা বাংলার মানুষের মনে আছে। শুধু আমার সঙ্গে নয়, মানবদার সঙ্গে থেকে শুরু করে, সফিকুলদা থেকে শুরু করে, রোজিনা থেকে শুরু করে আরও অনেকে, এমনকি আরও অনেক চ্যানেল রয়েছে সেখানকার যারা বড় বড় মাথা রয়েছেন তাদেরকে যে ছবিটা ফেস করতে হয়েছে, যে যিনি পর্যায়ক্রমে যেতে হয়েছে, সেটা বেদনাদায়ক। আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন বিধায়ক, আমি ভুলে গেলাম, আমি একজন সাংবাদিক ছিলাম, আমি ভুলে গেলাম, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার বাক স্বাধীনতা থাকবে না, যেটা ফিরিয়ে দিয়েছে বিজেপি। বাংলায় আপনি দেখতে পাচ্ছেন যে কেউ প্রশ্ন করতে পারে, যে কেউ থানায় যেতে পারে, যে কেউ অভিযোগ করতে পারে, এমনকি শাসক দল এখন বিজেপি, তার বিরুদ্ধেও কোনো নেতার কোনো যদি আচরণ খারাপ লাগে অভিযোগ হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। শুধু আপনারা বড় করে দেখাচ্ছেন তৃণমূলের যারা চোরেরা ছিল অ্যারেস্ট হচ্ছে, ডাকাতরা ছিল অ্যারেস্ট হচ্ছে। আমরা এটাও দেখেছি পলিটিক্যাল ভায়োলেন্স জিরো, তারপরেও পুরনো কেসেও এখনকার শাসক দল বিজেপি নেতার অনেকেই অ্যারেস্ট হয়েছেন। আমার বিধানসভায় হয়েছেন, কারণ আইনের চোখে সবাই সমান। যে প্যারালাল একটা সিস্টেম তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগের মুখ্যমন্ত্রী, যে তৃণমূল করলে একটা জার্সি, তৃণমূল করলে সব করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, ধর্ষণ করা যায়, বাড়ি ভেঙে দেওয়া যায়, বাড়ি নতুন করে বেআইনি তৈরি করা যায় না। এটা হচ্ছে রাবণ রাজত্ব ছিল। এবার রাম রাজত্বের প্রতিষ্ঠা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর হাত ধরে, রাজ্যে শুভেন্দুদার হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং শ্রমিক ভট্টাচার্য তাঁদের হাত ধরে তৈরি হচ্ছে। আর সর্বোপরি যিনি একদম পেছন থেকে কাজটা করে গিয়েছেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের হাত ধরে রাম রাজত্বের প্রতিষ্ঠা হচ্ছে। রাম রাজত্বের প্রতিষ্ঠা মানে শুধু এটা নয় যে জয় শ্রীরাম বলবো, পতাকা ওড়াবো, মুখে স্লোগান দেব, বাইকে ঘুরবো বা মানুষকে জয় শ্রীরাম বলবো, লাড্ডু খাবো। রাম রাজত্ব মানে পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক ফ্রিডম অফ স্পিচের কথা বললে আমি মানবদার কাছে ঠিক এই জায়গা থেকেই যাব। 2022-এর খুব ভুল না হলে ওটা ওই লক্ষ্মী পুজোর সময় ছিল, রাইট? সেই সময় কিছুই না, ফ্রিডম অফ স্পিচের কথা আমরা বলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় আচ্ছা নানা রকম মতামত লিখি। মানবদা সম্ভবত সেরকমই একটা কিছু লিখেছিলেন এবং তারপর রোশানলে পড়তে হয়েছিল। আমার ঠিক প্রশ্নটা এখানে, এখন যদি যে কেউ তাদের মতামত এরকমভাবে ব্যক্ত করে, সেই একই রকমভাবে কি রোশানলে পড়তে হবে, নাকি হ্যাঁ বাক স্বাধীনতা থাকবে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা খবর হয়েছিল, এবং সেটাও একেবারে ছবি দিয়ে, ভিজুয়াল দিয়ে, লোকের বক্তব্য দিয়ে খবর, যে খবরটা কোনো মিথ্যা ছিল না, কোনো ইয়ে ছিল না। ইকবালপুর থানাটা দখল হয়ে গেছিল কয়েক ঘন্টার জন্য, পুলিশ কর্মীরা পালিয়েছিল। এবং সেখানে পরবর্তীকালে খবর পেয়েছিলাম যে একেবারে, যেহেতু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলাম, যে তিনি তার কদিন আগেই নবান্ন অভিযান ছিল, তিনি বলেছিলেন যে পুলিশের উপর যদি কোনো অত্যাচার হয় তাহলে আমি এখানে গুলি করবো। আমি সেই খবরে এই একটা লাইনে মাত্র বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, যে একটা ইকবালপুর থানা দখল হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, পুলিশ পালিয়ে গেল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? সেটা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ দিয়ে আমাকে তুলেছিল। এবং সেই মামলাটাও এত বড় মিথ্যা মামলা, মানে যাকে দিয়ে মামলা করিয়ে, যে মানে ক্ষমতার দম্ভ কতটা হতে পারে, একটা তো লোককে দিয়ে মামলাটা করানো হয়। আমার ক্ষেত্রে সেই লোকটাকেও তারা আনেনি। আচ্ছা, একটা লোকের হেলমেট বা গাড়িজনিত কোনো অভিযোগ ছিল, তার সই করা একটা আধার কার্ড বা জিনিস ছিল, সেটাকে নিয়ে মামলাটা করা হয়েছিল। যে লোকটা আমার বিরুদ্ধে মামলা করেছিল, যার জন্য আমি 7 দিন জেল খেটেছিলাম এবং 23 দিন আটকে ছিলাম, পিসি ছিল 23 দিন, সেই লোকটা 2.5 বছরে জানতো না যে সে মানবগুলোর বিরুদ্ধে কোনো মামলা করেছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিশেষ পুলিশ বাহিনীকে দিয়ে এটা করিয়েছিল। এবং সেই মামলাটা এই পুলিশ, গিরিশপাক থানার পুলিশ এবং তাদের তৎকালীন প্রাক্তন ওসি এই মামলাটা টানতে না পেরে 2 বছর পর মামলাটা ছেড়ে পালিয়েছিল। মামলা ছেড়ে পালানোর পর ব্যাংসাল কোর্ট থেকে সেই লোকটিকে নোটিশ করা হয়, যে লোকটির নামে এরা মামলা করিয়েছিল। সেই লোকটি তখন বলে যে আমি তো কারোর বিরুদ্ধে মামলা করিনি, এটা কিভাবে হলো? এত বড় নোংরামিটা করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার তৎকালীন পুলিশ। এই মামলাটা এখন আমার চলছে, আমি আলিপুর আদালতে মামলা করেছি, এবং দুর্ভাগ্যবশত এই মামলাটা কিন্তু সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, এবং আমি চাইছি না এখন আর এই মামলাটা, এখন আর যেহেতু আমি সরকারের, আমরা শাসক দলের বিধায়ক, আমি চাইছি যারা এখন আমার কথা যদি কেউ শুনে থাকেন, শুনছেন, মানে রাজ্যের ডিজি বা অন্যান্য পুলিশ আধিকারিক বা কলকাতার পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব যে এই মামলাটা, মানবগ্রহ সাংবাদিক তাকে জেলে পাঠানো হয়েছিল, এই মামলাটা এবার নিজেরা তদন্ত করতে, যে কাকে দিয়ে মামলাটা করা হলো,
সে কি আদৌ মানব গর্ভীদের তদন্ত মানে মামলা করেছিল? সে কি আদৌ এতগুলো খাতায় সই করেছিল? ভয়ঙ্কর একটা মিথ্যা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে করিয়েছিল। এবং এটা শুধু আমার ঘটনা নয়, আমার বিরুদ্ধে যতগুলো মামলা করেছে সবগুলো খবর করার কারণ। যেমন হাওড়ার গোলাবাড়ি থানায় একটা মামলা চলছে, এবার অবভিয়াসলি সেই মামলাটা অবভিয়াসলি মানব গো বনাম রাজ্য সরকার আর পুলিশই হবে। গোলাবাড়ি থানায় কেন মামলা হয়েছে মানব গোর বিরুদ্ধে? কারণ তৃণমূলের তৎকালীন বিধায়ক ওখানে গিয়ে ভাঙচুর করেছিল থানার মধ্যে। আচ্ছা। ওই ঘটনাটা আমি দেখিয়েছিলাম, ফলে থানার ওসির খুব গায়ে লেগেছিল, থানার ওসি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছিল। 1920 সালের মামলা, 1920 সালের আইন অনুযায়ী, মানে ব্রিটিশ পুলিশ যে ধারায় মামলা করত সেটা মানে বিপ্লবীদের এগেনস্টে মামলা করতো, সেই 1920 ধারার একটা মামলা দিয়েছে, দিয়ে স্টেজ পাসিং করেছে। ভাঙচুর করলো তৃণমূলের নেতা গৌতম চৌধুরী, তৎকালীন বিধায়ক। আমি খবরটা করেছিলাম বলে 1920 ধারার মামলা দিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাকে কিন্তু এই বাংলার অফিসিয়াল বিপ্লবী বানিয়েছে, যেটা আমি গর্ব করে সবাইকে বলে দেব। তাহলে এইখান থেকে এই যে প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা নিশ্চয়ই এই বঙ্গে পালা বদলের পরে সরকার করবে না, যেটা অনেকেই প্রেজেন্ট করার চেষ্টা করছে যে হ্যাঁ বিজেপি হয়তো সেটা করবে আগামী দিনে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গায় আমার বাক স্বাধীনতা হয়তো কেড়ে নেওয়া হবে। সেটা কি এটা যে হবে না তার প্রথম প্রমাণ অনেকগুলো হয়েছে। যেমন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সরকারের প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো তোলাবাজি চলবে না, কোনো জোর জুলুমবাজি চলবে না, সাধারণ মানুষের পকেট কাটা যাবে না। এগুলো বলার পর এখনও বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপিরও কিছু কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছে বা তাদেরকে ডেকে ইন্টারোগেট করা হয়েছে এইগুলো করার জন্য। মানে আমাদের সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা কিন্তু থাকবে। এবং আমার মনে হয় না যে প্রেসের ক্ষেত্রেও এটা হবে, কারণ দুজন সাংবাদিক এখানে বসে রয়েছে। একজন সাংবাদিককে অলরেডি দলের তরফ থেকে রাজ্য সভাপতি অনুমতি দিয়েছেন যে আমাকে আমার জায়গায় ফিরতে হবে। ফলে এবার আমি যদি ফিরি তো সংবাদ মতই হবে। আমি তো ইন্টারন্যাশনাল খবরও করব, ন্যাশনাল খবরও হবে, রাজ্যের খবরও হবে। গত 15 বছরে শাসকটা কি সমালোচনা শুনতে পারেন না, এই একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। শাসক সমালোচনা শুনতে পারেন। সমস্যাটা হচ্ছে আপনার অফিসের নিচে হয়েছে, আপনি ছিলেন সেই সময়ে। হ্যাঁ, শাসক মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটা এসেছিলেন আইপ্যাকের অফিসে, ফাইলপত্র নিয়ে যাচ্ছেন একটা রেড চলাকালীন। আমি একজন ছাপোষা সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছিলাম, সবার সামনেই করেছিলাম, আপনারা সবাই ছিলেন, যে কয়লার টাকা কি গোয়া ইলেকশনে খরচ হয়েছিল? তারপর যখন ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি ফাইলটা নিয়ে চলে যাচ্ছেন? তখন ঘুরে আমায় বলেছে যে তুমি তো দালাল, প্রশ্ন করলে তকমা মেলে দালাল। তা আমি পরের প্রশ্ন এটাই করেছিলাম যে আপনি ফাইলটা চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, মানে আপনি তো বলে যাচ্ছেন না। এটা আমার সবাই দেখেছে। তার আগে আপনাদের মনে আছে ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন তৃণমূলের নাকি যুবরাজ এসব ছিলেন, এনার মানবদাকে কেস টেস দিয়েছেন। যাই হোক, তাকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনারা কথা দিয়ে কথা রাখেন বলছেন, ডবল চাকরির কথা বলেছিলেন, তা হয়েছে চাকরি? উনি তখন বলছে কেন চাকরি হচ্ছে না? আমি বলছি, তারপর বলছেন কে কথা দিয়েছিল? আমি বলছি আপনারা বলেছিলেন ডবল চাকরি। বলছে আমি তো বলিনি। আমি বলছি তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল চাকরি। আমি পুরো লাইন মিলিয়ে দেখে নেবেন, পুরো লাইন টু লাইন বলছি। তো বলছে কেন চাকরি হচ্ছে না, আপনি কি করে চাকরি করছেন? আরে আমি এখন মানে শব্দচয়ন করতে পারছি না, কিছু তো বুদ্ধি রাখুন মাথায়। বেসরকারি কোম্পানিকে আপনি নিয়ে আসেননি, 1 টাকায় জমি দিয়ে অফিস করতে বলেননি, ইনভেস্ট করেননি। একটা বেসরকারি কোম্পানি, বিশেষ করে চ্যানেলকে আসতে হয় রাজ্য সরকারের যে দুর্নীতি দেখানোর জন্য। এটা আপনার মানে আপনার যে মুকুট রয়েছে তাতে পালক জুড়ছে না, আপনার খারাপ। 15 বছরে কোনো সমালোচনা এই সরকার শুনতে চায়নি, এটা একটা ট্রেন্ড সেট হয়ে গিয়েছিল। এই সরকার শুনতে চাই